5 বছর ধরে একটা পরিবার তাদের নিজ বাড়ির ভেতর বন্দী। বাইরে যত দূরের কথা, একটা জানালাও খোলা যায় না। কিন্তু কেন? বাইরে আসলে কি আছে, আর কেনই বা বৃষ্টি নামলেই তাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় অদ্ভুত কিছু প্রাণী? আর সবচেয়ে বড় কথা, এই পরিবারটা শেষ পর্যন্ত ওই বাড়ি থেকে বের হতে পারবে তো? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ের আলোচিত সাই-ফাই হরর মুভি দ্য লাস্ট হাউস। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি জেসন আর অ্যানকে, তাদের 2 সন্তান, 12 বছরের গ্রাহাম আর 8 বছরের রুথ। চারজনকে নিয়ে ছোট্ট একটা পরিবার। সমুদ্রের কাছাকাছি একটা পুরনো বাড়িতে তাদের বসবাস। বাইরের দিক থেকে দেখলে পরিবারটাকে একবারে সাধারণ মনে হবে। বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া করছে, হাসাহাসি করছে, আর বাবা মা তাদের নিয়ে ব্যস্ত। তবে পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। জেসন পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও বেশ কিছুদিন ধরে তার কোনো চাকরি নেই। বাড়িটাও অনেক পুরনো হয়ে গেছে, বিশেষ করে চিমনিতে বড় ধরনের ফাটল ধরেছে। সেটা ঠিক করাতে হলে প্রচুর টাকা লাগবে, অথচ সেই টাকা তাদের হাতে নেই। তারপরও পরিবারটা স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করে। জেসনের একটা শখ আছে, সকালে সমুদ্রের কাছে গিয়ে মাছ ধরা। খুব একটা মাছ ধরতে না পারলেও সে নিয়ম করে সেখানে যায়। আজকেও সে অন্যান্য দিনের মতো ভোরে বেরিয়ে পড়ে, কিন্তু আকাশের অবস্থা একটু অস্বাভাবিক ছিল। কিছুক্ষণ পরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। জেসন বুঝতে পারে ঝড় বৃষ্টি আসছে, তাই মাছ ধরা বাদ দিয়ে সে বাড়ির দিকে ফিরে যায়। পথে বাচ্চাদের জন্য কিছু খাবারও কিনে নেয়। বাড়িতে ফিরে গিয়ে সে প্রথমে গ্যারেজের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলছে না। সে খুব একটা গুরুত্ব দেয় না, গাড়ি বাইরে রেখে ঘরে ঢুকে পড়ে। অ্যান তখনও ঘুমাচ্ছিল, বাচ্চারাও ছুটির দিনের কারণে ঘুমিয়েছিল। এরপর উঠে সবাই মিলে নাস্তা করতে বসে। ঠিক তখনই প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে। ইন্টারনেট চলে যায়, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। জেসন আর অ্যান ধরে নেয় প্রচন্ড বৃষ্টির কারণে হয়তো সাময়িক সমস্যা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর তারা যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন বুঝতে পারে সমস্যাটা শুধু ইন্টারনেট বা ফোনের নয়, বাড়ির সামনের দরজা খুলছে না। গ্রাহাম আর রুথ তখন একে অপরকে দোষ দিতে শুরু করে। দুজনের ধারণা হয়তো অন্যজন দরজাটা লক করে দিয়েছে। জেসন এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেও পারে না। সে বাড়ির পেছনের দরজায় যায়, সেটাও খুলছে না। তারপর একটার পর একটা জানালা পরীক্ষা করা হয়, কোনোটাই খোলা যাচ্ছে না। জেসন এবার চিন্তিত হয়ে পড়ে। সে ভাবলো হয়তো কোনোভাবে দরজা আটকে গেছে, তাই শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু এখানে ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কাছে ফাটল ধরছে, কিন্তু কাজ ভেঙে বের হওয়া যাচ্ছে না। জেসন দরজায় লাথি মারতেই উল্টো কোনো এক অদৃশ্য শক্তি তাকে পেছনে ছিটকে ফেলে দেয়। তখন তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ লক বা যান্ত্রিক সমস্যা নয়, কেউ যেন বাইরে থেকে পুরো বাড়িটাকে আটকে দিয়েছে। আর শুধু তাদের বাড়ি নয়, জানালা দিয়ে বাইরে তাকিয়ে তারা দেখতে পায় আশেপাশের বাড়িগুলোর মানুষও একইভাবে নিজেদের ঘরে আটকা পড়েছে। তাদের প্রতিবেশীদের মধ্যে ম্যাক্স নামে একজন ডেন্টিস্টও ছিল। জেসনের সঙ্গে তার আগে তেমন পরিচয় ছিল না। আরেকজন প্রতিবেশী সুজানকে তারা রাস্তায় দেখতে পায়। সুজান তখনও বাইরে ছিল। জেসন আর অ্যান জানালা দিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু সুজান তাদের কথা শুনতে পায় না। সে নিজের বাড়িতে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, সেটাও খুলছে না। এরপর সে সাহায্য আনতে দৌড়ে চলে যায়। জেসন আর অ্যান কিছুটা আশ্বস্ত হয়, তাদের মনে হয় এবার হয়তো বাইরে থেকে কেউ এসে সাহায্য করবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সুজান আর ফিরে আসে না। কোনো গাড়ি আসে না, কোনো মানুষও দেখা যায় না। সন্ধ্যা হয়ে রাত নেমে আসে। তখন জেসন অ্যানকে একটা কথা জানায়, সে কিছুদিন আগে একটা বন্দুক কিনেছে। অ্যান প্রথমে অবাক হয়, এমনকি রেগেও যায়, কারণ জেসন তাকে কিছু না জানিয়ে বন্দুক কিনেছিল। কিন্তু এই পরিস্থিতিতে বন্দুকটাই হয়তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা হয়ে উঠতে পারে। সেই রাতে জেসন আবার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। দরজা ভাঙতে না পেরে সে দেয়াল ভাঙার চেষ্টা করে। কিছুটা দেয়াল ভাঙতে সক্ষম হয়, কিন্তু কয়েক ইঞ্চির বেশি এগোতে পারে না, যেন বাড়ির চারপাশে কোনো অদৃশ্য শক্তির দেয়াল রয়েছে। অ্যান তখন তাকে থামিয়ে দেয়, কারণ জেসন যত বেশি আতঙ্কিত হবে, বাচ্চারাও তত বেশি ভয় পাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় বাইরে কি হচ্ছে সেটা না জানা পর্যন্ত অন্তত বাচ্চাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করবে। পরের দিন সকালে অদ্ভুতভাবে রুথ আর গ্রাহাম বেশ শান্ত থাকে। তারা নিজেরাই নাস্তা তৈরি করেছে। বাবা মাকে তারা বোঝায় এই সমস্যা সমাধান করার দায়িত্ব তাদের নয়, বাবা মা নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবে। এই ছোট্ট কথাটাই যেন জেসন আর অ্যানকে কিছুটা শক্তি দেয়, বলে সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে। এরপর 4 দিন কেটে যায়, তারপর 1 সপ্তাহ। বাইরে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কিন্তু বাড়ির দরজা জানালা আগের মতোই বন্ধ। সৌভাগ্যক্রমে বিদ্যুৎ আর গ্যাস তখনও চলছে, তাই খাবার রান্না করা যাচ্ছে। ইন্টারনেট না থাকলেও বাড়িতে কিছু পুরনো বই, ম্যাগাজিন, গান আর কয়েকটা মুভির ক্যাসেট ছিল। এই সব দিয়েই পরিবারটা সময় কাটাতে শুরু করে। জেসন বুঝতে পারে তারা কতদিন এভাবে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই সন্তানদের শুধু পড়াশোনা নয়, বেঁচে থাকার জন্য দরকারি কিছু কাজও শেখাতে শুরু করে। কিভাবে মাছ কাটতে হয়, কিভাবে খাবার সংরক্ষণ করতে হয়, কিভাবে সীমিত খাবার দিয়ে দীর্ঘদিন চলতে হয়। একই সময়ে ম্যাক্সও আশেপাশের বাড়িগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। একটা বাড়ি, তারপর তার পরের বাড়ি। এইভাবে কয়েকটা বাড়ির খবর নেওয়ার পর একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকা জুড়েই এই ঘটনা ঘটেছিল। প্রতিটি বাড়ির মানুষ ঘরের ভেতর আটকা, কেউ বের হতে পারছে না। 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর জেসনের শেষ আশাটুকু প্রায় শেষ হয়ে যায়। তবে ভাগ্য ভালো, তাদের বাড়িতে আরো প্রায় 2 মাস চলার মতো খাবার ছিল। তারা সব খাবার বের করে হিসাব করতে শুরু করে, যেগুলোর মেয়াদ আগে শেষ হবে সেগুলো আগে খাওয়া হবে। এইভাবেই দিন চলতে থাকে। রোজ ছবি আঁকে, গ্রাহাম বই পড়ে, 4 জন একসঙ্গে মুভি দেখে। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েও তারা নিজেদের মধ্যে একটা নতুন জীবন তৈরি করার চেষ্টা করে। কিন্তু এই সময়ের মধ্যে রোজ একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। বৃষ্টি হলে জানালার কাছে থাকা পানির ফোঁটাগুলো স্বাভাবিকভাবে নড়ে না, আর তার দাবি সে মাঝে মাঝে বৃষ্টির মধ্যে বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। গ্রাহক প্রথমে তার কথা বিশ্বাস করে না, কিন্তু একদিন বৃষ্টি নামার সময় দুইজনই জানালার বাইরে আবছা একটা অবয়ব দেখতে পায়। গ্রাহাম এবার বুঝতে পারে রুথ মিথ্যা বলছিল না। তারপরও সে বাবা মাকে কিছু বলতে চায় না, কারণ সে জানে এতে জেসন আর অ্যান আরো আতঙ্কিত হয়ে পড়বে। কয়েকদিন পর আসে ক্রিসমাস, কিন্তু সেই ক্রিসমাস আর আগের মতো নয়। ভালো খাবার প্রায় শেষ, বাচ্চাদের জন্য বিশেষ কিছু করার মতো কিছুই নেই। অ্যান সামান্য কিছু উপকরণ দিয়ে কুকিজ বানিয়ে একটা ছোট্ট উৎসবের পরিবেশ তৈরি করার চেষ্টা করে। জেসন ও সন্তানদের মন ভালো রাখার চেষ্টা করে। তারা বুঝতে পারে না এই বন্দিত্ব আর কতদিন চলবে, কিন্তু অন্তত
সন্তানদের শৈশবটা যেন পুরোপুরি ভয় আর আতঙ্কের মধ্যে হারিয়ে না যায়, সেটাই ছিল তাদের চেষ্টা। 1 মাস কেটে যায়। একদিন জানালা দিয়ে তারা দেখতে পায় ম্যাক্সির স্ত্রী হঠাৎ মাটিতে পড়ে গেছে। কেউ কিছু করার আগেই তার মৃত্যু হয়। এই দৃশ্যটা পরিবারটির ওপর প্রচন্ড প্রভাব ফেলে। তারা বুঝতে পারে খাবার শেষ হওয়া কিংবা বন্দি থাকা ছাড়াও আর একটা বড় সমস্যা সামনে আসছে। মানুষ একে একে মারা যাচ্ছে। তারপর এক রাতে ঘটে এমন একটা ঘটনা যা তাদের পুরো জীবন বদলে দেয়। তাদের পুরনো কুকুর ক্যাসিডি ছিল অনেক বয়স্ক, তার হার্টের সমস্যা ছিল এবং নিয়মিত ঔষধ খেতে হতো, কিন্তু ঔষধও শেষ হয়ে আসছিল। সেই রাতে রুথ নিচে নেমে ক্যাসিডির সঙ্গে খেলছিল। হঠাৎ সে জানালার কাছে রক্তাক্ত অবস্থায় কাউকে দেখতে পায়। একজন মেয়ে, তার হাতে একটা ছুরি। মেয়েটা জানালায় ধাক্কা দিচ্ছিল। সে আর কেউ নয়, সুজান, যে কয়েক সপ্তাহ আগে সাহায্যের জন্য দৌড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন তার অবস্থা দেখে রুথ পর্যন্ত তাকে চিনতে পারছে না। সুজান ভেতরে ঢোকার জন্য নয়, বরং তাদের সতর্ক করতে এসেছিল। সে ইশারা করে বোঝায়, লুকিয়ে থাকো, বাইরে কেউ যেন তোমাদের দেখতে না পায়, না হলে তোমরাও শেষ হয়ে যাবে। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির মধ্যে থেকে একটা অদ্ভুত প্রাণী এসে সুজানকে টেনে নিয়ে যায়। এক মুহূর্তের মধ্যে সে তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এইবার জেসন আর অ্যান বুঝতে পারে এতদিন ধরে তারা যে অদৃশ্য বিপদের মধ্যে ছিল সেটা আসলে বাস্তব। বাইরে কিছু একটা আছে আর সেটা মানুষকে শিকার করছে। সেই দিন থেকে তাদের নিয়ম আরো কঠোর হয়ে যায়। বৃষ্টি শুরু হলেই সব পর্দা টেনে দিতে হবে, জানালার কাছে যাওয়া যাবে না, বাইরে কাউকে দেখা যাবে না, এমনকি সম্ভব হলে কোনো শব্দও করা যাবে না। জেসন সন্তানদের ঘরের ভেতরে ব্যায়াম করায়, কারণ সে বুঝতে পারে এটা আর কয়েকদিনের ব্যাপার নয়, তাদের দীর্ঘ সময় বেঁচে থাকতে হতে পারে। এর মধ্যে বাড়ির পুরনো চিমনির একটা অংশ ভেঙে পড়ে আর এই দুর্ঘটনায় তাদের একটা নতুন সম্ভাবনা দেখায়। চিমনির উপরে ছোট্ট একটা ফাঁক তৈরি হয়েছে, সেখান থেকে হয়তো বাইরে যাওয়ার রাস্তা তৈরি করা সম্ভব, কিন্তু সমস্যা হলো চিমনিটা এতটাই দুর্বল যে একজন প্রাপ্তবয়স্ক সেখানে উঠলে পুরো কাঠামো ভেঙে পড়তে পারে। তখন রুথ নিজে বলে সে যাবে, কারণ সবার মধ্যে তার ওজন সবচেয়ে কম। দড়ি দিয়ে রুথকে বেঁধে ধীরে ধীরে চিমনির দিকে তোলা হয়। সে উপরে গিয়ে নিজের হাত বাইরে বের করতে সক্ষম হয়, কিন্তু তার আগেই চিমনিতে আরো ফাটল দেখা দেয়, তাই তাকে দ্রুত নিচে নামিয়ে আনা হয়। তবুও একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, বাইরে যাওয়ার রাস্তা হয়তো সত্যি আছে, কিন্তু তার জন্য আরো ভালো পরিকল্পনা দরকার। এর কিছুদিন পর ক্যাসিডির অবস্থা একবারে খারাপ হয়ে যায়। বয়স, অসুস্থতা আর ঔষধের অভাবে সে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। জেসন বুঝতে পারে তাকে এভাবে কষ্ট দিয়ে বাঁচিয়ে রাখাটা হয়তো আরো নিষ্ঠুরতা। তাই একদিন সে ক্যাসিডিকে গ্যারেজে নিয়ে যায়। বাচ্চারা যাতে কিছু শুনতে না পায়, অ্যান তাদের নিয়ে যেয়ে জোরে মুভি চালিয়ে বসে থাকে আর জেসন নিজের সবচেয়ে পুরনো সঙ্গীকে শেষবারের মতো বিদায় দেয়। ক্যাসিডিকে গুলি করার পর জেসন ভেঙে পড়ে, কিন্তু এখানেও সার্ভাইভালের নির্মম বাস্তবতা সামনে আসে। শেষ পর্যন্ত জেসন তার মাংস কেটে ফ্রিজে সংরক্ষণ করে। এটা করতে তার ভেতরটা যে কতটা ভেঙে যাচ্ছিল সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। সেই রাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে জেসন। বাইরে একটা কুকুরকে দেখতে পেয়ে সে খাবার দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির পানির মধ্যে জেসন যখন নিজের হাত কাচের কাছে রাখে, সে দেখতে পায় পানির ফোঁটাগুলো তার হাতের আকৃতি অনুসরণ করছে। এবার সে বুঝতে পারে বাইরে থাকা প্রাণীগুলোর সঙ্গে পানির একটা সরাসরি সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, তারা বৃষ্টি নামলে বেশি সক্রিয় হয়। এরপর থেকে বৃষ্টি হলেই পরিবারটা আরো সতর্ক হয়ে যায়। একদিন আকাশের রোদ দেখে গাছের সব টবগুলো তারা জানালার কাছে রেখে আসে। বৃষ্টি শুরু হলেই সবাই গাছগুলো সরিয়ে নেয়, কিন্তু রুথের একটা গাছ জানালার কাছে থেকে যায়। সে সেটা আনতে ছুটে যায় আর ঠিক তখনই জানালার ওই পাশ থেকে একটা প্রাণী প্রচন্ড জোরে আঘাত করে। রুথ ভয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে। জেসন সবাইকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর প্রাণীটা চলে যায়, কিন্তু পরিবারটা বুঝে যায় তারা যতদিন ভেতরে থাকবে বিপদ ততই কাছাকাছি থাকবে। এরই মধ্যে 3 মাস কেটে যায়। তাদের সব খাবার শেষ, গাছপালা থেকে যা পাওয়া যায় সেটুকুই খাবার। একদিন রুথ আর সহ্য করতে পারে না, সে আর অল্প অল্প করে খেতে পারছে না, সে একবারে পেট ভরে খেতে চায়। তখন অ্যান তাদের সত্যিটা জানায়, খাবার শেষ, ফ্রিজে মাত্র কয়েকটা সবজি পড়ে আছে। এই কথা শুনে রুথ চুপ হয়ে যায়। গ্রাহামও বুঝতে পারে পরিস্থিতি কতটা খারাপ। ক্ষুধার কারণে শেষ পর্যন্ত গ্রাহাম নিজের অ্যাকোরিয়ামের প্রিয় মাছগুলো ধরে খেতে শুরু করে। জেসার তখন সিদ্ধান্ত নেয় শুধু খাবার জমিয়ে রেখে আর বাঁচা যাবে না, তাকে বাইরে থেকে খাবার আনতে হবে। সে নিজের ইঞ্জিনিয়ারিং জ্ঞান ব্যবহার করে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি শুরু করে। চিমনি ছোট ফাঁক ব্যবহার করে সে ফাঁদ বাইরে পাঠায়। প্রথমে কয়েকবার ব্যর্থ হয়, কিন্তু শেষ পর্যন্ত সে একটা কাঠবিড়ালি ধরতে সক্ষম হয়। অনেকদিন পর পরিবারটা আবার মাংস খেতে পারে। এরপর তারা আরো ফাঁদ তৈরি করে। এইভাবে ধীরে ধীরে তারা একটা নতুন সার্ভাইভাল সিস্টেম তৈরি করে ফেলে। অ্যান বাড়ির ভেতরে সবজি চাষ শুরু করে। ড্রয়িং রুমের মেঝে পর্যন্ত খুঁড়ে সেখানকার মাটিতে গাছ লাগানো হয়। বাইরের রোদ কাচের দেয়াল দিয়ে ভেতরে আসে আর বৃষ্টি হলেই পর্দা টেনে দেওয়া হয়। এইভাবে পরিবারটা নতুন একটা জীবন তৈরি করে ফেলে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎও দুর্বল হতে শুরু করে। এক রাতে বিদ্যুৎ চলে যায়, বিনোদনের একমাত্র উপায়গুলো বন্ধ হয়ে যায়। যে গ্রাহাম ছোটবেলায় পিয়ানো শিখতে চাইতো না, সে এখন পিয়ানো বাজানো শেখা শুরু করে। আর এইভাবেই শেষ পর্যন্ত 5 বছর কেটে যায়। 5 বছর পর রুথের বয়স 13 আর গ্রাহামের বয়স 17। দুই বাচ্চাই এখন আর ছোট নেই, তাদের পুরো শৈশব কেটে গেছে সেই বাড়ির ভেতরে। গ্রাহাম এখন দক্ষ পিয়ানো বাদক। রুথ ছবি আঁকে, বই পড়ে এবং বাইরে কি ঘটছে সেটা নিয়ে ভাবতে থাকে। ছোটবেলায় সে ভাবতো হয়তো এলিয়েনরা তাদের আটকে রেখেছে, কিন্তু এখন তার ধারণা বদলে গেছে। সে মনে করে প্রাণীগুলো হয়তো সমুদ্রের গভীর থেকে এসেছে, কারণ পৃথিবীর সমুদ্রের বিশাল একটা অংশ এখনো মানুষের কাছে অজানা। আর হয়তো মানুষ নিজের কর্মকাণ্ডের কারণে এমন কিছু প্রাণীকে জাগিয়ে তুলেছে যারা এতদিন সমুদ্রের গভীরে ছিল। এনও এই 5 বছরে বাড়ির ভেতরে বিশাল একটা সবজির বাগান তৈরি করে ফেলেছে। টমেটো, ভুট্টা থেকে শুরু করে নানা ধরনের গাছ সেখানে রয়েছে। জেসানও বসে থাকেনি, সে অটোমেটিক ফাঁদ তৈরি করেছে। কোনো প্রাণী ফাঁদে পড়লে সেটা চিমনি দিয়ে নিচ থেকেই বাড়ির ভেতরে চলে আসে। অর্থাৎ 5 বছর ধরে তারা বন্দী থাকলেও তারা শুধু অপেক্ষা করেনি, তারা একটা নতুন সভ্যতা তৈরি করেছে। কিন্তু এর একটা মূল্য ছিল। জেসন পরিবারকে বাঁচিয়ে রাখার কাজে এতটাই ডুবে গিয়েছিল যে নিজের সন্তানদের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়েছিল। সে গ্যারেজে পড়ে থাকা পুরনো একটা গাড়ি ঠিক করতে শুরু করে। অনেক দিনের পরিশ্রমের পর গাড়িটা ঠিকও হয়ে যায়, কিন্তু গ্রাহামের কাছে এটা অর্থহীন মনে হয়, কারণ গাড়ি ঠিক করলেও তারা তো বাড়ি থেকেই বের হতে পারবে না। জেসন তখন বলে সে শুধু আজকের জন্য প্রস্তুতি নিচ্ছে না, যদি কখনো বাইরে যাওয়ার সুযোগ আসে তাহলে সেই দিনের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হয়। সবাই জানালার পর্দা টেনে দেয়। রুথের আঁকা কিছু ছবি জানালার কাছে ছিল। জেসন তাকে সেগুলো সরিয়ে ফেলতে বলে, কারণ
বাইরে থেকে কেউ যদি ছবিগুলো দেখে তাহলে বুঝতে পারবে বাড়ির ভেতরে এখনো মানুষ আছে। রুথ এতে বিরক্ত হয়, কিন্তু সে কিছু বলার আগেই ঘটে যায় এমন একটা ঘটনা যার জন্য তারা 5 বছর ধরে অপেক্ষা করছিল। বৃষ্টির পানি দরজার কাছে জমতে জমতে দরজার লক নিজে থেকেই ঘুরতে শুরু করে। জেসন সঙ্গে সঙ্গে সবাইকে লুকিয়ে পড়তে বলে। তারা সবাই ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে, আর তারপর 5 বছর পর প্রথমবারের মতো তাদের বাড়ির দরজা খুলে যায়। বাইরে থেকে একটা প্রাণী ভেতরে ঢোকে। এটা দেখতে আগের প্রাণীগুলোর চেয়েও ভয়ঙ্কর। প্রাণীটার শরীর থেকে পানি ঝরছে, আর যেখানে সেই পানি পড়ছে সেখানকার গাছ মুহূর্তের মধ্যে মরে যাচ্ছে। প্রাণীটা ধীরে ধীরে পুরো বাড়ি খুঁজতে থাকে। গ্রাহাম খোলা দরজা দেখে কয়েকবার বাইরে যাওয়ার কথা ভাবে, কিন্তু শেষ পর্যন্ত সে যায় না, কারণ প্রাণীটা তখনও ঘরের ভেতরেই রয়েছে। কিছুক্ষণ খোঁজার পর প্রাণীটা চলে যায়, কিন্তু যাওয়ার আগে বাড়ির ভেতরের গাছপালা প্রায় সব ধ্বংস করে দিয়ে যায়। রুথের মুখে কিছুটা পানি পড়েছিল, সে সেটা খেয়ে বুঝতে পারে পানিটা লবণাক্ত। এখন তারা বুঝতে পারে কেন গাছগুলো মারা গেছে। এই প্রাণীগুলোর সঙ্গে আসা পানি আসলে সমুদ্রের লবণাক্ত পানি। 5 বছর ধরে তৈরি করা তাদের খাবারের বাগান এক রাতেই শেষ। মাটিও আর চাষের উপযোগী নেই, তার উপর পানির সরবরাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এইবার তাদের হাতে খাবার আছে সর্বোচ্চ কয়েকদিনের। ঠিক তখনই আরেকটা বিপদ আসে। তাদের ফাঁদে একটা ছোট্ট প্রাণী ধরা পড়ে। রুথ সেটাকে জীবিত দেখে কাছে যায়, কিন্তু প্রাণীটা হঠাৎ তার হাতে কামড় বসিয়ে দেয়। ক্ষতটা প্রথমে খুব বড় মনে হয় না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রুথের জ্বর আসে, তার হাত ফুলে যায়, অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। জেসন বুঝতে পারে এটা ইনফেকশন, তার অ্যান্টিবায়োটিক দরকার, কিন্তু তাদের কাছে কোনো অ্যান্টিবায়োটিক নেই। তখনই তাদের মনে পড়ে ম্যাক্স একজন ডেন্টিস্ট ছিল, তার বাড়িতে নিশ্চয়ই কোনো ঔষধ থাকতে পারে। কিন্তু ম্যাক্সের বাড়ি তাদের বাড়ির ঠিক বিপরীত দিকে। বাইরে বের হওয়া মানে নিশ্চিত বিপদ। তারপরও মেয়েকে বাঁচাতে জেসনকে চেষ্টা করতেই হবে। সে প্রথমে দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। শেষ পর্যন্ত বাড়ির পুরনো ফাটল অনুসরণ করতে করতে সে বাথরুমের মেঝের নিচে পৌঁছে যায়। সেখানে একটা ড্রেনেজ লাইন পাওয়া যায়। এই লাইন বিভিন্ন বাড়ির সঙ্গে সংযুক্ত, অর্থাৎ এটাই হতে পারে ম্যাক্সের বাড়িতে যাওয়ার একমাত্র পথ। কিন্তু পথটা এতটাই সরু যে জেসন যেতে পারবে না। অ্যান সিদ্ধান্ত নেয় সে যাবে। জেসন প্রথমে রাজি হতে চায় না, কিন্তু রুথের অবস্থা দেখে শেষ পর্যন্ত তাকে রাজি হতে হয়। জেসন একটা ক্যামেরা অ্যানের হাতে দেয়। অ্যান ড্রেনের ভিতর হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। অবশেষে সে ম্যাক্সের বাড়িতে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢোকার পথে ইটের দেয়াল। সৌভাগ্যক্রমে ইটগুলো বেশ দুর্বল ছিল। অ্যান কয়েকটা ইট খুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়িটা দেখে তার শরীর শিউরে ওঠে। সবকিছু এমন ভাবে ছড়িয়ে আছে যে যেন পুরো বাড়িটা কোনো এক সময় পানির নিচে ডুবেছিল। ম্যাক্সের স্ত্রী মারা পড়ে আছে, কিন্তু ম্যাক্সের কোনো সন্ধান নেই। অ্যান খুঁজতে খুঁজতে অবশেষে অ্যান্টিবায়োটিক পেয়ে যায়। সে সেটা ব্যাগে ঢুকে নেয়। ঠিক তখনই ক্যামেরার সংযোগ বন্ধ হয়ে যায়। জেসন কিছুই দেখতে পায় না। অ্যান জানালার কাছে গিয়ে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করে সে ঔষধ পেয়েছে, কিন্তু তখনই আবার বৃষ্টি শুরু হয়। এইবার ম্যাক্সের বাড়ির ভেতর একটা প্রাণী ঢুকে পড়ে। অ্যান কোনোভাবে প্রাণীটার হাত থেকে বেঁচে নিচে নেমে আসে, কিন্তু ড্রেনেজ লাইন ততক্ষণে পানিতে ভরে গেছে। পানির নিচে সে ম্যাক্সের মৃতদেহ দেখতে পায়। তারপরও সে থামে না, কোনোভাবে নিজের বাড়িতে ফিরে আসে। জেসন সঙ্গে সঙ্গে দেয়ালের গর্ত বন্ধ করে দেয়। রুথকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিছুক্ষণ পর তার অবস্থা ভালো হতে শুরু করে, কিন্তু নতুন একটা সমস্যা তৈরি হয়েছে। প্রাণীটা এখন জানে এই বাড়ির ভেতরে মানুষ আছে, অর্থাৎ তারা আর আগের মতো লুকিয়ে থাকতে পারবে না। গ্রাহাম তখন বলে এইভাবে লুকিয়ে থেকে আর কতদিন? যদি প্রাণীটা আবার আসে এবার তারা খোলা দরজা দিয়েই বের হয়ে যাবে। অ্যানও তার সঙ্গে একমত হয়। জেসনও বুঝতে পারে এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কিন্তু তার একটা শর্ত আছে। প্রাণীটাকে মেরে তারপরেই তারা বের হবে। অ্যান ম্যাক্সের বাড়ি থেকে ফেরার সময় বন্দুকটা হারিয়ে ফেলেছিল, তাই জেসন নতুন একটা অস্ত্র তৈরি করে, এক ধরনের হারপুন। অ্যান তৈরি করে আগুন ধরানো ককটেল। তারা বাড়ির ভেতরে একটা বিশাল ফাঁদ তৈরি করে। গ্যারেজে ঠিক করা গাড়িটাকেও এই ফাঁদের অংশ বানানো হয়। পরিকল্পনা খুব পরিষ্কার। প্রাণীটা ভেতরে ঢুকবে, তারা তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, তারপর গাড়ির শক্তি ব্যবহার করে দড়ির ফাঁদ সক্রিয় করবে। সবাই প্রস্তুত হয়। রুথও এখন অনেকটাই সুস্থ। বৃষ্টি নামলে এবার তারা আর পর্দা টানে না, উল্টো অপেক্ষা করে প্রাণীটা কখন আসবে। অবশেষে বাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করে। চিমনি দিয়ে পানি নামছে। ধীরে ধীরে পুরো বাড়ির নিচের অংশ পানিতে ভরে যায়। অ্যান ইচ্ছা করে পানির মধ্যে নেমে প্রাণীটাকে নিজের দিকে আকর্ষণ করে। প্রাণীটা ভেতরে ঢুকে। জেসন হারপুন ছুটতে যায়, কিন্তু সেটা ঠিকমতো কাজ করে না। অ্যান সঙ্গে সঙ্গে আগুনের ককটেল ছুড়ে দেয়। প্রাণীটার শরীরে আগুন ধরে যায়। জেসন এবার হারপুন দিয়ে তার শরীরে দড়ি আটকে দেয়। গ্রাহামও ঝুঁকি নিয়ে পানির নিচে হারপুন আনতে যায়। অবশেষে সবাই উপরে উঠে আসে। প্রাণীটা তাদের পেছনে পেছনে উঠতে থাকে। এইবার দড়ি টেনে গাড়ির ইঞ্জিন চালু করে দেয়। গাড়ি সামনে এগিয়ে যায়। দড়িগুলো প্রাণীটার শরীরে শক্তভাবে আটকে যায়। প্রাণীটা আর নড়তে পারে না। কিন্তু তখনই আরেকটা সমস্যা দেখা দেয়। পানি এতটাই বেড়ে গেছে যে সবাই ডুবে যাওয়ার অবস্থায়। হঠাৎ বাড়ির নিচের মাটি ভেঙে যায়। একটা বিশাল গর্ত তৈরি হয়। পানি দ্রুত সেই গর্ত দিয়ে নিচে নেমে যেতে শুরু করে। পরিবারটা পানিতে ডুবে মারা যাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু তারা যে স্বাধীনতার জন্য এত বছর অপেক্ষা করছিল সে দরজা এখনো বন্ধ। প্রাণীটা সিঁড়ির কাছে আটকে আছে। জেসন তার সামনে দাঁড়িয়ে বলে দরজা খুলে দাও, কিন্তু প্রাণীটা কিছুই করে না। জেসন তাকে মেরে ফেলার জন্য অস্ত্র তুলতে যায়। ঠিক তখনই তার মনে পড়ে রুথের কথা। রুথ ছোটবেলা থেকে বলেছিল সব প্রাণী একরকম নয়। একটা প্রাণীকে সে দেখেছিল যেটা অন্যদের মতো আক্রমণাত্মক ছিল না, বরং মনে হয়েছিল সেটা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। জেসন হঠাৎ থেমে যায়। তার হাতে থাকা অস্ত্রটা নিচে নেমে আসে। সে প্রাণীটাকে হত্যা করে না, বরং তার বাঁধন খুলে দেয়। এই মুহূর্তটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ 5 বছর ধরে জেসন একটা জিনিসই করেছে, নিজের পরিবারকে বাঁচাতে লড়েছে। যে কিছু বিপদ মনে হয়েছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু এবার প্রথমবারের মতো সে শত্রুকে ধ্বংস করার বদলে বিশ্বাস করে, আর প্রাণীটাও সে বিশ্বাসের উত্তর দেয়। সে ধীরে ধীরে দরজার দিকে যায়, তারপর দরজাটা খুলে দেয়। 5 বছর পর প্রথমবারের মতো জেসন, অ্যান, গ্রাহাম আর রুথ নিজেদের বাড়ির বাইরে পা রাখে, কিন্তু বাইরে বের হয়ে তারা আরেকটা বিপদের মুখোমুখি হয়। অনেকগুলো প্রাণী তাদের দিকে এগিয়ে আসে। পরিবারটা আবার ভয়ে জমে যায়, কিন্তু যে প্রাণীটাকে জেসন ছেড়ে দিয়েছিল সেটা সামনে এসে দাঁড়ায় আর বাকিদের থামিয়ে দেয়। কেউ তাদের আক্রমণ করে না। কিছুক্ষণ পর প্রাণীগুলো চলে যায়। তারপর বৃষ্টি থেমে যায়। আকাশ পরিষ্কার হতে শুরু করে। সূর্যের আলো ফিরে আসে, আর ঠিক তখনই তাদের পুরনো বাড়িটা ধসে পড়ে। যে অদৃশ্য শক্তি এত বছর বাড়িটাকে ধরে রেখেছিল সেই শক্তিও যেন শেষ হয়ে গেছে। পরিবারটা দৌড়ে কিছুটা দূরে যায়। সেখানে তারা একটা গাড়ির উপর উঠে চারপাশের দৃশ্য দেখে, আর তখনই
তখনই তারা বুঝতে পারে তাদের বাড়ির বাইরে শুধু কয়েকটা প্রাণী নেই, পুরো পৃথিবী বদলে গেছে। যতদূর চোখ যায় স্থলভাগের বেশিরভাগ অংশ পানির নিচে চলে গেছে। সমুদ্রের গভীর থেকে উঠে আসা প্রাণীগুলো ধীরে ধীরে স্থলভাগ দখল করে নিয়েছে। আর তখন জেসনের মনে পড়ে তার পুরনো মাছ ধরার নৌকার কথা। একসময় টাকার অভাবে সেই নৌকা তাকে বিক্রি করে দিতে হয়েছিল। এখন সেই নৌকায় তাদের নতুন জীবনের প্রথম যান হয়ে দাঁড়ায়। নৌকার গায়ে বড় করে লেখা ছিল ক্যাসিডি, তাদের 5 বছরের সঙ্গী সেই কুকুরটির নাম। ক্যাসিডি স্মৃতি সঙ্গে নিয়ে 4 জন নতুন পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেতে যেতে তারা রেডিওতে অন্য মানুষের কণ্ঠ শুনতে পায়, অর্থাৎ তারা পৃথিবীতে শেষ মানুষ নয়। এই পরিবারের সামনে এখন একটা নতুন যাত্রা। 5 বছর ধরে তারা একটা বাড়ির ভেতরে বেঁচে ছিল, এইবার তাদের বাঁচতে হবে পুরো একটা বদলে যাওয়া পৃথিবীর মধ্যে। আর শেষ পর্যন্ত মুভিটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়, পৃথিবী কি সত্যি আমাদের, নাকি আমরা এই বিশাল পৃথিবীর অসংখ্য প্রাণীর মধ্যে শুধু একটা প্রজাতি? আমরা সমুদ্রকে দূষিত করি, বন কেটে ফেলি, প্রাণীদের আবাসস্থল নষ্ট করি এবং মনে করি সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু প্রকৃতি যখন নিজের ভারসাম্য ফিরিয়ে নিতে শুরু করে তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারে দ্য লাস্ট হাউস সেই কথাটাই একটা সার্ভাইভাল গল্পের মাধ্যমে দেখিয়ে দেয়। আর 5 বছর বন্দী থাকার পর জেসনের পরিবার শেষ পর্যন্ত সেই সত্যিটাই শিখে বেরিয়ে আসে। এখন সামনে তাদের নতুন পৃথিবী, নতুন বিপদ, আর হয়তো নতুন কোনো শুরু। এখানেই শেষ হয় দ্য লাস্ট হাউসের গল্প। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর মন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।